আচ্ছা, আমরা খেয়াল করি দুই সংখ্যার মাঝে পারস্পরিক নিসবত বা সম্পর্ক চার প্রকার: তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবায়ুন। তামাসুল মানে মিশ্রণ থেকে আসছে। উম একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যা বরাবর। এখানে দুই সংখ্যা মানে একটা হলো সিহাম, আরেকটা হলো রুউস। সিহাম হলো প্রাপ্ত অংশ, রুউস হলো ওয়ারিসের সংখ্যা। তাহলে রুউস এবং সিহামের মাঝে নিসবত চার প্রকার। তামাসুল, যদি উভয় সংখ্যা বরাবর হয় তাকে বলা হয় তামাসুল। তাকে বলা হবে তামাসুল। যেমন 4 আর 4, ওয়ারিস 4 জন। হ্যাঁ, মানে ছেলে 4 জন, আবার সিয়ামও 4 অংশ। তাহলে দুটোই বরাবর হলে তাকে বলা হয় তামাসুল। এরপরে আসেন তাদাখুল। তাদাখুল আসছে দুখুলুন থেকে, দাখালা ইয়াদখুলু, একটা আটটার মধ্যে প্রবেশ করে। তো এখানে হলো দুইটা, একটি সংখ্যা বড়, অপর সংখ্যাটি ছোট। ছোট সংখ্যা দিয়া বড় সংখ্যাকে নিঃশ্বাসে ভাগ দেওয়া যায়, কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না, তাকে বলা হয় তাদাখুল। যেমন আপনি বলেন 4 আর 8। মনে করেন ছেলে 4 জন, পেয়েছে 8 টাকা। তাহলে 4 হলো রুউস, 8 হলো সিহাম। 4 দ্বারা 8 কে ভাগ দেওয়া যায় নিঃশেষে, কোনো ভাগশেষ থাকে না, তাকে বলা হয় তাদাখুল। এরপরে হলো তাওয়াফুক, যেখানে উফুক পাওয়া যায়, ভাগফল পাওয়া যায়। হ্যাঁ, তো সেটা কি? এখানে বলতে হবে এভাবে: একটি সংখ্যা ছোট, অপর সংখ্যাটি বড়। বড় ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ দেওয়া যায় না, ভাগ দেওয়া যায় তো ভাগশেষ থাকে, এটা হবে না, নিঃশেষে ভাগ যেতে হবে। তাহলে ভাগ দেওয়া যায় না নিঃশেষে। তবে তৃতীয় একটি সংখ্যা দিয়া উভয় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায়, তাকে বলা হয় তাওয়াফুক। যেমন ধরেন 4 আর 10, আপনি 4 দ্বারা 10কে ভাগ দিতে পারবেন, তো ভাগশেষ থাকে। এরকম হবে না, ভাগ যদি দেন নিঃশেষে দিতে হবে যাতে ভাগশেষ না থাকে। এখানে তা হচ্ছে না। এখানে কি করতে হবে? তৃতীয় একটি সংখ্যা নিবেন, যে সংখ্যা দিয়ে 4কেও ভাগ দেওয়া যায়, 10কেও ভাগ দেওয়া যায়। যেমন 2 নিতে পারেন, 2 দেওয়া 4কে ভাগ দেওয়া যাচ্ছে, 10কে ভাগ দেওয়া যাচ্ছে। তৃতীয় সংখ্যা নিতে হবে এমন যেটা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ দেওয়া যায়। যেমন লসাগুর মধ্যে যেমন দেখা যায়, এমন সংখ্যা নিতে হয় যে সংখ্যা দিয়ে কমপক্ষে দুটাকে ভাগ দেওয়া যায়। তো তাওয়াফুক হলো এমন। তাবায়ুন হলো পরস্পর বিপরীত। একটি সংখ্যা দিয়ে আরেকটি সংখ্যাকে ভাগ দেওয়া যায় না, তৃতীয় সংখ্যা দিয়েও ভাগ দেওয়া যায় না, তাকে বলা হয় তাবায়ুন। এই হলো 4 প্রকার নিসবত। এগুলো আপনার পারায়েদের বিভিন্ন জায়গায় কাজে লাগে। মুনাসাহা করতে কাজে লাগে, তাসি করতে কাজে লাগে, আরো আরো বিভিন্ন সময় এগুলো কাজে লাগে। এই আর কি অবস্থা। আমরা মোটামুটি নিসবত, অন্যান্য সাইড, পারায় যেগুলো জরুরি, মেন মেন বিষয়, এগুলো আমরা আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ। এখন আমরা মুনাসাকার দিকে যাবো ইনশাআল্লাহ।
আমরা মনোসাগা করব এখনই। মনোসাগার নিয়মটা বলবো। প্রথম আমরা একটু একটু এক লাইন মাসালা করে ফেলি। স্ত্রী মা বোন দুইজন। এখন দেখেন ওয়ারিস এরা আছে, স্ত্রী আছে, মা আছে, বোন সহোদরা বোন দুইজন আছে, আর বই পিতৃ বোন একজন আছে। কেমন? তো এরা ওয়ারিস আছে। তো মৃত ব্যক্তি নিশ্চয়ই একজন পুরুষ, কারণ যেহেতু স্ত্রী মারা জীবিত আছে, এখন একজন পুরুষ জীবিত ব্যক্তি, তাকে আমরা নাম লিখতে হবে। যখন যেহেতু এখানে বোর্ড ছোট, আমরা বড় নাম লিখতে গেলে আমাদের কষ্ট হয়ে যাবে। এজন্য আমরা সময় বাঁচানোর জন্য এবং জায়গা বাঁচানোর জন্য আমরা ABCD দিয়ে লিখবো। যদিও এটা আপনারা প্রয়োগ করবেন না, খাতার মধ্যে ডাইরেক্ট নাম লিখবেন। কেমন? এখানে সময় বাঁচানোর জন্য এবং জায়গা সংকলন হবে না, এজন্য আমরা ABCD এভাবে আমরা লিখবো। কেমন? মনে করেন যে ব্যক্তি মারা গেছে সে হলো A, স্ত্রী হলো B, মা হলো C, এই সহোদরা বোন AD, আর আরেকজন সহোদরা বোন E, আর উক্তি রুম যে সে হলো F। তো আমরা ওয়ারিসের নামগুলো লিখে ফেললাম। এখন আমরা মাসালা করব। আমরা আগে যেভাবে মাসালা করছি, এখন আমরা এভাবে মাসালা করব। মনোসাকা শিফটটা পরে আসতেছে, আমরা আগে এক লাইন মাসালা করে ফেলি। দেখেন এখানে কে কে আছে, স্ত্রী আছে, মা আছে, বোন যেহেতু সন্তান না, স্ত্রী 4/1 ভাগ, 4/1 এরপরে বোন আছে 3 জন, সহোদর বোন 2 জন, আর বৈপিত্রী একজন। কমপক্ষে 2 জন ভাই বোন লাগে, এখানে 3 জন আছে, এজন্য মা 6/1। এরপরে আসেন সহোদর বোন 2 জন থাকলে সুলুসান পায়, 3/2 পায়। যেহেতু সহোদর বোন 2 জন আছে, আর বৈপিত্রী বোন একজন থাকলে 6/1 পায়, শুধু 6। এই অঙ্কটা আমরা করেছিলাম আউলের মধ্যে, 12 আউলের মধ্যে আমরা করছিলাম, আপনাদের খেয়াল থাকতে পারে। আচ্ছা, এখন দেখেন 4 6 3 6 লসাগু বের করেন। 2 গুণে 4, 3 গুণে 6, 3, 3 গুণে 6, এরা 3 দিলেন। 2, 3 একে 3, 3 একে 3, 3 একে 3, তাহলে গুণ করেন। 2 3 2, 3 গুণে 6, 6 গুণে 12, লসাগু হলো 12, তাহলে মাসালা হলো 12। 12 আমরা মশলা করলাম। করার পরে আমরা এখন কি করব, অংশ দিয়ে দেব। স্ত্রী 4/1, 12কে 4 ভাগ করলে 1/3 হয়। এরপরে মা 6/1, 12 6/1 2, আর সহোদরা বোন 2 জন আছে, সলিউশন 8 পায়। 8 এর মধ্যে 4 4 8, এ 4 এ 4 8, আর বৈপিত্রীয় বোন হলো শুধু 6/1 মানে 2। এবারে যোগকরণ কত হয়? 3 3 2 5, 5 আর 4 9, 5 না, হ্যাঁ 5 আর 4 9, 9 4 13, 13 2 15, আমাদের আউল হয়ে গেছে 15। মাসালা করলাম 12 দিয়া, আউল হলো 15। আচ্ছা, মুনাসাকা যেটাই করেন, আপনাদের প্রথম কিন্তু মাসালা করতে হবে। মাসালা করার পরে এরপরে মুনাসাকা। আমি আর্ক লাইন করি, আরো সহজ হবে। এরপরে কে কে আছে, স্বামী, মা, বোন একজন।
এখানে দেখেন ওয়ারিস কজন আছে, আমরা ওগুলো পরে লিখতেছি। ওয়ারিস আছে কজন? স্বামী আছে, মা আছে, সহোদর বোন একজন, আর বৈপিত্রীয় বোন একজন। এখন মাসালা করেন। সন্তান নাই, স্বামী 2 ভাগের 1 ভাগ, বোন 2জন আছে, মা 6 ভাগের 1 ভাগ, আর এখানে সহোদর বোন একজন, 2 ভাগের 1 ভাগ, বৈপিত্রীয় বোন একজন, 6 ভাগের 1 ভাগ। আপনি যদি এগুলো লসাগু করেন, 2 6 2 6, যদি লসাগু করেন ফলাফল হবো 6, মাসালা হবো 6 দ্বারা। 6 দ্বারা মাসালা করার পরে এবার দেন স্বামী অর্ধেক 3, তারপরে সহোদর বোন অর্ধেক 3, আর মা হলো 6 ভাগের 1 আর বৈপিত্রীয় বোন 6 ভাগের 1 এবার যোগ করুন কত হয়? 3 1 4, 4 3 7, 7 1 8। এখানে আউল হইল আউল 8, তাহলে 6 আউল 8 হইল। আমরা 2 লাইন মাসালা করে ফেলছি, অথচ আমরা এখনো মনোসাকার দিকে যাইনি। এবারে আমরা আসি মনোসাকার কথা বলি। মনোসাকাটা হলো মূলত নতুন কিছু না, এটা হলো দুইটা মাসালার মধ্যে সংযোগ স্থাপন করা, জোড়া লাগানো। এই জোড়া কেন লাগাবেন? জোড়া লাগানোর উদ্দেশ্য হলো একজন ব্যক্তি মারা যাওয়ার পরে সাধারণত তার সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বন্টন করতে হয়, এটা হলো নিয়ম। কিন্তু কিছু কিছু সময় এমন হয় একজন ব্যক্তি মারা গেল বংশের মধ্যে, তার সম্পত্তি বন্টন হওয়ার আগে ওই ওয়ারিসদের থেকে আরেকজন ব্যক্তি মারা যায়। এখন দ্বিতীয় মাইয়ের সম্পত্তি ভোগ করার আগেই তার সম্পত্তি আরো জায়গায় চলে যাচ্ছে। এরপরে এরকম হয় তৃতীয় ব্যক্তি মারা গেছে, সম্পত্তি এখন বন্টন হয় নাই, এভাবে চতুর্থ ব্যক্তি এরকম হয়ে যায়। এই যে একটা হিসাব, সম্পত্তি বন্টন না হওয়ার আগা দিয়া, সম্পত্তি ভোগ করার আগা দিয়া তার সম্পত্তি অন্য জায়গায় চলে যায়, এই যে স্থানান্তর হচ্ছে, এই স্থানান্তর এই জিনিসটা হলো মুনাসাকা। এখানে মুনাসাকার মধ্যে কমপক্ষে 2 লাইন থাকে, 2জন মাইয়ে থাকে, 3জন 4জন মাইয়ে থাকতে পারে। এই থাকার কারণ হলো যেহেতু সম্পত্তি বন্টনে বিলম্ব করা হয়েছে, সম্পত্তি বন্টনে দেরি করার কারণে একজনের সম্পত্তি চলে গেছে আরেকজনের কাছে, ওয়ারিসের কাছে। ওই ওয়ারিস সম্পত্তি ভোগ করার আগা দিয়ে সে মারা গেছে, এখন তার সম্পত্তি চলে গেছে তার ওয়ারিসের কাছে। ওই ওয়ারিসদের মধ্যে আরেকজন ব্যক্তি মারা গেছে সম্পত্তি ভোগ করার আগে। মুনাসাকার সংজ্ঞা শিটে দেওয়া আছে, আমি সহজ বাংলায় একটু যেটা বললাম সেটা হলো স্থানান্তরিত হওয়া। মৃত ব্যক্তির সম্পদ ওয়ারিসের মধ্যে স্থানান্তরিত হয়, ওই ওয়ারিসের মধ্যে থেকে আরেকজন ব্যক্তি সম্পত্তি দখল করার আগে, সম্পত্তি ভোগ করার আগেই মারা যায়, এই কারণে তার সম্পত্তি তার ওয়ারিসের মধ্যে চলে যায়। এই চলে যাওয়াটা, এই স্থানান্তরটাকে বলা হয় মুনাসাকা। এই মুনাসাকার মধ্যে সম্পত্তি যে বন্টন করতে হয়, কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুন গুলো কঠিন কিছু না, আমরা নিয়ম মোতাবেক মাসালা করা লাগে, মাসালা করার পরে কিছু নিয়ম অ্যাপ্লাই করতে হয়। নিয়মগুলো কি? প্রথমে আমরা প্রথম মাইয়েতের মাসালা করে ফেলতে হবে। প্রথম মাইয়েত হলো এ এ হলো প্রথম মাইয়েত। তার তার ওয়ারিস কে কে আছে? তার স্ত্রী আছে, তার মা আছে, তার 2জন সহোদর বোন আছে, আর একজন বৈপিত্রীয় বোন আছে, এর হলো তার ওয়ারিস। এখন এই ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি তার ওয়ারিসের মধ্যে আমরা বন্টন করলাম। এখন এই বন্টন করার পরে এখনো মানে বন্টন করতে হয় আর কি, কিন্তু বন্টনটা হয় নাই, বন্টনটা হয় নাই। বন্টনটা হওয়ার আগে দিয়ে মানে সম্পত্তির মালিক হয়েছে ঠিক আছে, এখনো বন্টন হয় নাই। সম্পত্তি বন্টন হওয়ার আগেই এই ওয়ারিসের মধ্যে থেকে একজন ব্যক্তি মারা গেছে। যেমন এখানে মারা গেছে, মনে করুন একজন বোন মারা গেছে, যেমন ডি মারা গেছে, ডি একজন সহোদরা বোন, তার নামটা হবে এখানে।
ডি মারা গেছে, মারা যাওয়ার পরে এখন সে তো তার সম্পত্তি ভোগ করতে পারে নাই, তার সম্পত্তি কোথায় যাবে? তার ওয়ারিস যারা আছে তাদের কাছে চলে যাবে। এখন দেখেন ডি মারা যাওয়ার পরে তার ওয়ারিস কারা কারা আছে? এখন এখানে তার স্বামী আছে, ওই হালতে স্বামী ছিল না, স্বামী থাকলেও হবে না, কারণ বোন ওয়ারিস হয় বাই থেকে, বোনের জামাই তো আর বাই থেকে ওয়ারিস হবে না। কেমন? এই, তাহলে স্বামী আছে, তার ওয়ারিস, মা আছে, তার ওয়ারিস। এখানে যার মা, এখানে একই ব্যক্তি, কারণ সেখানে ভাই, এখানে বোন, ভাই বোনের মা তো একজনই, তো এই জন্য এখানে যিনি আছেন মা, ইনি এখানে এই ব্যক্তি এখানে আছেন। এরপরে বোন এখানে দুইজন আছে, ডি আর ই, দুইজনের মধ্যে একজন মারা গেছে, আরেকজন তো রয়ে গেছে। আর এখানে বৈপিত্রীয় বোন, এখানে যে আছে এখানে এই চলে আসবে। তাহলে এখানে ওয়ারিস অধিকাংশই আগের ওয়ারিস, নতুন ওয়ারিস আছে একজন। কেমন? আচ্ছা, তা আমরা এখন নামগুলো সেটেল করব। এখানে এফ পর্যন্ত গেছে, কেমন? ই এফ জি, আমরা এখানে জি দিতে পারি, স্বামীর নাম জি। আর এখানে যেহেতু মা হলো সি, আগে থেকে উনি একই ব্যক্তি, এখানে সি হবে। আর যেহেতু বোন আগের জন, এখানে ই হবে। আর এখানে বৈপিত্রীয় বোন যেহেতু আগের জন, এখানে এফ হবে। আচ্ছা, এতটুকু হইলো। এরপরে এখানে যে ডি মারা গেছে, আমরা এখানে কি করব? এখানে মাইয়েতা লিখতে হবে। মহিলা হওয়ার কারণে মাইয়েতা, পুরুষ হলে মাইয়েত, মানে তার হিসাব ক্লোজ, তার সম্পত্তি আর বাড়বে না। এখন তার সম্পত্তি চলে আসবে এখানে, কি লিখতে হবে? মা ফিল ইয়াদি, মা ফিল ইয়াদি মানে হাতে যা আছে, এভাবে লিখি, আমরা সম্পত্তিটা এখানে দিব, তাই। আচ্ছা, এখন মোটামুটি উপর লাইনে সম্পত্তি নিচে লাইনে চলে আসছে। ওই যে যেটা বললাম, দ্বিতীয় মাইয়ের সম্পত্তি ভোগ দখল করার আগে সে মারা গেছে, এখন তার সম্পত্তি চলে আসছে তার ওয়ারিসের কাছে, যেমন মাহফিল ইয়াদ বলে আমরা তার সম্পত্তি নামায় ফেললাম। কেমন? এখন কি কাজ? এখন কাজ হলো আসলে মাসালা আর মাহফিল ইয়াদের মধ্যে কি নিসবত, এটা দেখবো। এখানে আসলে মাসালা ছিল 6, এখন হয়ে গেছে 8। এখন যেটা হয়েছে ওটাকে ধরতে হবে, আউলকে ধরতে হবে। তাহলে এখানে আসলে মাসালা হলো 8, আর হাতে আছে হলো 4, মাহফিলিয়ার। এই দুইটার মাঝে কি নিসবত, এটা আমরা দেখব। আপনারা বলেন, 4 আর 8 এর মধ্যে কোন ধরনের নিসবত পাওয়া যাচ্ছে? বলেন। মাশাল্লাহ, এক ভাই লিখে ফেললেন, জহিরুল ইসলাম ভাই। হম, আর দুই একজন। হ্যাঁ, মাশাল্লাহ, ওসমান গনি ভাই লিখলেন তাদাখুল। এবার আব্দুল কাদের ভাই লিখলেন তাদাখুল। হম, জাযাকুমুল্লাহ। হয়েছে, তাদাকুল হয়েছে। যেহেতু 4 দ্বারা 8 কে নিঃশেষে ভাগ দেওয়া যায়, এজন্য এটা হলো তাদাকুল। আমরা এখানে লিখতে হবে নিসবতে তাদাকুল, নিসবতে তাদাকুল লিখলাম। লেখার পরে এখন হচ্ছে উফুক বের করার কাজ। এখন 4 দ্বারা 8 কে ভাগ করলে হয়, উফুক হলো 2, এখানে ও দিয়ে লিখতে হবে উফুক 2 হবে। কেমন? আর এখানে হবে উফুক 1, ওয়া দিয়ে লিখবেন উপরে 1, উফুক 1, এর লেখা হলো। এখন কাজ কি? এখন কাজ হলো মাসালার উফুক দ্বারা উপরের ওয়ারি যারা আছে, উপরে 1 লাইন থাকা 2 লাইন থেকে উপরের ওয়ারি যারা আছে তাদের সিহামকে গুণ করতে হবে, এবং প্রথম লাইনের আসলে মাসালাই গুণ করতে হবে। মনে করেন উপরে 2 লাইন আছে, আপনি কি করবেন? তো 2 লাইনের যে ওয়ারিজরা যারা আছে উপরের লাইন গুলা, তাদের সিয়াম কি গুণ করতে হবে মাইয়েরটা বাদ দিয়ে।
মাইয়েতের সিএম কে গুণ করা যাবে না। মাইয়েতের সাবক্লজ তো ব্লকেড নেই, ব্লকেড হয়ে গেল কেমন। এখন তার আন্দোলনের মধ্যে নতুন শব্দ। আচ্ছা, মানে এটা স্টপ হয়ে গেল। উপরে যত লাইনে থাকুক, উপরের লাইনগুলার সিহামের কে গুণ করতে হবে। আর 1 নম্বর যেটা প্রথম যে মাসালা, প্রথম মাসালার আসলে মাসালায় গুণ করতে হবে। দ্বিতীয় মাসালা এর আসলে মাসালায় গুণ করা যাবে না। এরপরে মাহফিলিয়াদের উপুক দ্বারা মাহফিলিয়াদের নিচে যারা আছে তাদের সিয়াম কে গুণ করতে হবে। যদি 1 হয় উপুক, তাহলে গুণ করা দরকার নাই, কারণ 1 দিয়ে গুণ করলে যা, গুণ না করলেও তা। এখন দেখেন 2 আছে, এই 2 দ্বারা আমরা এই অংশগুলো গুণ করব। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তারপরে 4 দুগুণে 8, 2 দিয়ে 4, আর এই 2 দ্বারা এই 15 গুণ 5 লিখতে হবে। 15 দুগুণে 30, এই 30 হইল। আর এই 1 দ্বারা এই বৈচিত্র্য বোনের অংশ, সহোদর বোনের অংশ, মায়ের অংশ, স্বামীর অংশ গুণ করা দরকার, কিন্তু গুণ করে লাভ নাই, কারণ 1 দিয়ে গুণ করলে কোনো ফলাফল বাড়বে না। কেমন? এ হলো 2 লাইন হলো। আরেক লাইন আছে, মানে আরো একজন মাইয়ের ব্যক্তি মারা গেছে, তার সম্পত্তি এখন সে দখল করতে পারে নাই। এখন সে কে, আমরা এখন দেখব। দেখেন এখানে ওয়ারিস কে কে আছে, একজন বোন আছে, 2 জন কন্যা আছে। তাহলে এখানে কে মারা গেছে? এখানে মারা গেছে, মা মারা গেছে। এখন দেখেন উভয় লাইনে মা আছে এবং উভয় লাইনের মা একজনেই, তাহলে উনি মারা গেছে। তাহলে আমরা ওনার অংশের নিচে মাইয়েতে লিখতে হবে। এই লেখেন এখানে মাইয়েতে লিখতে হবে, এখানেও লিখতে হবে। লেখার পরে আমরা কি করতে হবে? লেখার পরে তার যে অংশটা আছে, অংশটা নিয়ে আসতে হবে এখানে। মাহফিল ইয়াদ লিখে, মাহফিল ইয়াদ লিখে অংশ এখানে 1, এখানে 4। যদি কোনো একাধিক জায়গায় সম্পত্তি পায়, ওই উভয়টা যোগ করে এখানে নিয়ে আসতে হবে। মাহফিল ইয়াদ হলো 5। আচ্ছা, তাহলে মাইনেটা হলো সি, এখানে সি লেখেন, মৃত ব্যক্তির নাম লিখতে হয়। আচ্ছা, এবার দেখেন এখানে কারা কারা, বোন আছে একজন। এখন এখানে দেখেন ফাতেমার কোনো বোন কি এই লাইনে আছে? এই লাইনে কোনো ফাতেমার বোন নাই, এই লাইনেও নাই, তাহলে নিশ্চয়ই এটা নতুন। তাহলে বলতে পারেন তো এই বোন তো আগেও ছিল, নাই কেন এখানে? আগের 2 লাইনে ছিল না কেন? আগের 2 লাইনে সে ওয়ারিস ছিল না, কারণ সে হলো খালা। খালা কোনো আসাবুল ফুরুজও না, আসাবাও না, সে হলো জাবিল আরহাম। তো জাবিল আরহামরা কোনো কি হয় না, এটা তো অনেক পরে সিরিয়াল, এজন্য সে আগে সম্পত্তি পাইতো না। এখন যেহেতু সে বোনের কাতারে চলে আসছে, সহদরা বোন ফাতেমার ইয়া না, ওই সি এর বোন, এজন্য সে সম্পত্তি পাবে। এখন তার নাম হবে নতুন নাম, যে নাম আগে যায় নাই। তাহলে জি, জির পরে আর নাই, ই এফ জি এইচ, এখানে এইচ দেন, এই বোন ইকের নাম হলো এইচ। আচ্ছা,
এবার কন্যা দুইজনের কারা শান্ত, তাহলে এখানে মা মারা গেছে, এখন নিশ্চয় এগুলো আগে আছে, কারণ এই মার যারা মারা গেছে আগে দুই লাইনে এরা ভাই বোন, এখন মারা গেছে মা, তাহলে এই ভাই বোনরা কিন্তু এই কন্যার এই মায়ের সন্তান। তাহলে এখানে যে আছে এ হলো এক কন্যা, আর এখানে যে এফ আছে সে হলো আরেক কন্যা। এখন প্রশ্ন করতে পারেন এখানে কন্যা বোনরা তো ছিল সহোদরা বোন আর বৈমাত্রীয় বোন, ঠিক আছে, এখন মা তো এক, তো এখন এই মায়ের দুইজনে মায়ের কন্যা, যদিও তাদের বাপ ভিন্ন পিতা ভিন্ন, কিন্তু মা তো একজন, এজন্য এখন তারা দুজন আপন বোন হয়ে গেছে, এজন্য বিন্তুন আছে। তাহলে এর নামগুলো উপরগুলো হবে আর এফ। তাহলে ওয়ারিদের নাম সেটেল হয়ে গেল। এখন আমরা কি করব, মাসালা করব। দেখেন বোন আছে আর কন্যা দুইজন আছে, আমরা মাসালা জানি কন্যা একাধিক থাকলে 3/2 পায়, সুলুসান পায়, আর বোন হলো আসাবা, তাহলে অংশ হলো একটা, 3/2, মাসালা হবে 3 দ্বারা, 3 দ্বারা যখন মাসালা হয় সুলুসান মানে 3/2 তো 3/2 হলো 2, এখানে কন্যারা 2 পাবে, এক এক করে 2 পেয়ে যাবে, আর আসাবা হিসেবে 1 থাকে, এই বোন 1 হয়ে যাবে। এখন কি হয়ে গেল, আমাদের অংশ দেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা মিলাবো। মাসালা হলো 3, হাতে আছে হলো 5। এখন এই দুই সংখ্যার মধ্যে নিষ্পত্তি কি হবে আপনারা আমাকে জানান। মাশাআল্লাহ, আব্দুল কাদের ভাই লিখছেন, তরিকুল ইসলাম ভাই লিখছেন, এরপরে জহিরুল ইসলাম ভাই লিখছেন, এরপরে আব্দুল হামিদ ভাই লিখছেন, রমজান আলী ভাই লিখেছেন, এরপরে উমর ফারুক ভাই লিখেছেন, ওসমান গনি ভাই লিখেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনারা জাতির ভবিষ্যৎ, জাতির কর্ণধার। কেমন? আচ্ছা, এখানে তাবাইন সম্পর্ক, যদি তাবাইন হয় তাহলে তার উফুক বাইর করা যাবে না, কি করতে হবে, ওই মাসালা দ্বারা উপরের গুলাকে গুণ করতে হবে, উপরের এই লাইনের অংশগুলাকে, এই লাইনের অংশগুলাকে প্রথম লাইনের মাসালা বা তাসিকে গুণ করতে হবে, ওই মাইয়েতকে বাদ দিতে হবে, মাইয়েতকে বাদ দিতে হবে, আর গুণ করেন 3 দ্বারা উপরের গুলাকে গুণ করেন, এখানে 3 স্বামীর অংশ, 3 3 9, এটা মাইয়াত এই আছে জীবিত, 3 3 9, এলো 1 3 1 3, উপরে আসেন, এখানে স্ত্রীর অংশ 6, তাহলে 3 6 18, এটা মাইয়াত, এটা মাইয়াতা, এটা মাইয়াতা, এখানে আসে বোন 8, 3 8 24, এখানে 4 3 4 12, আর এখানে হলো 30, মাপলাগ মানে যোগফল সমষ্টি হলো 3 30 90, 90 হলো, আর এখানে আছে 5, এই 5 দ্বারা নিচের গুলো গুণ করতে হবে, 5 একে 5, 5 একে 5, 5 একে 5। এখন আমাদের মনোযোগের কাজ মোটামুটি শেষ হলো। এখন উপরের সর্বমোট যেটা মাবলাগ বা জামিয়া, সেটা হলো 90, এই 90টা এখানে সব ভিতরে আছে। এখন এই ভিতরে যেগুলো আছে প্রাপ্ত অংশ, এগুলো যোগফল যদি কোনো 90 হয় তাহলে বুঝতে হবে অঙ্ক হয়েছে, যদি যোগফল 90 না হয় তাহলে বুঝতে হবে অঙ্ক হয় নাই, ইয়ে মাফি। তাহলে আমরা হিসাব করে ফেলি। আচ্ছা, আমি এখন আপনাদেরকে আনমিউট করি, কথাবার্তা বলার প্রয়োজন আছে তো। আচ্ছা, অযথা কেউ আনমিউট করবেন না। এখন আমরা একটু হিসাব করে ফেলি, যেহেতু বোর্ডটা ছোট,
দেখেন এখানে 18, 18 যোগ 24, একটু যোগ করে ফেলেন তো কত হয়? 18 আর 12 যোগ করেন, 18 আর 12 যোগ করলে হয় 30, 30 আর 24 যোগ করলে কত হয়? 30, 40, 44, 44 আর 9 যোগ করেন, 44 আর 9 হলো সম্ভবত 53। হ্যাঁ, হুজুর, প্রথমে 54 হবে ওখানে। 30 আর জি, 24 54। 24 হবে ওস্তাদ। এটা 12 আর 18 30 না? জি জি 30 জি আর 24 কত হয়? 54 না? 54। হ্যাঁ, ভুলে গেছি, 54। এরপরে 54 আর 9 হলো 63, 63 আর জি 9 হলো 72 না? জি 72 72, 72 আর 3 75, 75 75 75 আর 5 80, 85, 90। ঠিক আছে 90। কিনা? জি জি ওস্তাদ জি। ঠিক আছে, এই যেগুলো মাইয়েতা, এদেরগুলো যোগ করা হবে না, কারণ একদম এদেরগুলো পারফেক্ট। তো ওয়ারিসে হয়ে গেছে, কেমন? তাইলে জি যোগফল মিলে গেছে মানে কি অঙ্কটা হয়েছে। এখন কাজ কি? কাজ হলো প্রত্যেক ওয়ারিসের অংশে ওর নামগুলো লেখা, যারা জীবিত আছে তাদের নামগুলো লিখে পাশে প্রাপ্ত অংশগুলো লেখা, এরপরে নিচে যোগফল লেখা। এটা হলো কাজ শেষ, কেমন? আচ্ছা, আর আপনারা বলেন, আপনারা কে কতটুকু বুঝলেন? ওস্তাদ জি, এই মুনাসাখার মাসালার প্রয়োজন কি শুধু তখনই পড়ে যখন আহ উত্তরাধিকার সম্পদ ভাগ হওয়ার পূর্বে একজন ওয়ারিস মারা যায়? হ্যাঁ, তখনই পড়েছি, তখনই পড়েছি। তো এটা কি পৃথক পৃথক দুইটি মাসালা দ্বারা করা সম্ভব কিনা? পৃথক পৃথক দুটি মশলা যদি করবেন তো সম্ভব, যখন আপনি ওই প্রথম মাইয়েতের অংশটা আলাদা করি, জি দ্বিতীয় যারা আছে যে তাদের মধ্যে যখন দিয়ে দিয়ে দিবেন তখন সম্ভব। আচ্ছা। বুঝতে পারছেন নি? জি ওস্তাদ জি। ওস্তাদ জি, দ্বিতীয় তৃতীয় মাসালার ক্ষেত্রে নতুন করে যে মাইয়াতের কথা উল্লেখ করা হলো, এই মাইয়াতের তো আরো ওয়ারিশ থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। যদি থাকে এবং তারা জবিল পুরুষ বা আসামের মধ্যে থাকে, তখন জি নাম আসবে। কেমন? জি ওস্তাদ জি। মানে এই আমি মাসালা নাম না ধরনটা আসলে কিন্তু মানে জি, ওয়ারিশদের নাম বাড়বে। হ্যাঁ, বাড়বে বাড়বে বাড়বে। যদি জি থাকে, যেমন যদি কোনো জাবিল আরহাম হয় বা অন্য কিছু হয়, তখন ওর নাম আসবে না। জি ওস্তাদ। আচ্ছা, আপনাদেরকে উন্মুক্ত প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো। মনোসাগরের মধ্যে কে কতটুকু বুঝলেন, কার কোথায় গ্যাপ আছে? হ্যাঁ, আমি জলসা ইস্তেরাহাতের মধ্যে আছি, আপনারা প্রশ্ন করতে পারেন, অসুবিধা নাই। আসসালামু আলাইকুম হুজুর। এ, এ, উনি যে প্রশ্নটা করলো আর কি, ওটাই যে ধরে জায়েদ খালেদ, খালেদ হচ্ছে বাবা, জায়েদ হচ্ছে পুত্র, আর খালেদের নাতি হচ্ছে শাহেদ। এখন খালেদ যদি, খালেদ তো মারা গেছে, এখন জায়েদ, জায়েদের সম্পত্তিটা ভাগ করে নাই। আহ ভাগ করার আগেই জায়েদও মারা গেছে, নাতি শাহেদ আছে। শাহেদ আছে আর দাদার মতো আরো নাতি থাকতে পারে, অন্যান্য নাতিরা আর কি অন্যদের। তো এই নেটওয়ার্কের অবস্থায় একটু ডিস্টার্ব করার কারণে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না মনে হয়, কেমন? জি জি, কথা ক্লিয়ার আসতেছে না আমার। আবার বলেন দেখি, আসলে কথাটা ক্লিয়ার আসে নাই, বাংলা বাংলা কথা আসছে তো। আসসালামু আলাইকুম উস্তাদ জি। উনি যেটা বলতে চাইছিল আমি বলি, ওনার নেটের মনে সমস্যা। উনি বলতেছিল যে খালেদ হচ্ছে পিতা ধরেন, আর ওনার পুত্র শাহেদ, এমন আরো পুত্র আছে, এরকম ভাবে নাম বলছে। তখন খালেদ মারা গেছে কিন্তু তার পুত্র শাহেদ জীবিত। জীবিত থাকা অবস্থায় সম্পত্তি বন্টন হয়েছে না, শাহেদও মারা গেছে। এখন এরপরে হয়েছে তার পুত্র নাতি, অর্থাৎ খালেদের নাতি আছে, এমন সম্পত্তি বন্টনের কোনো জানতে চাইছেন। ও, এটা মনে থাকার সিস্টেম, বুঝছেন, এইভাবে করতে হয় আর কি। মানে এটা সহজ আর কি, আপনি সম্পদগুলা সবে আছে, কার কি সম্পত্তি আছে ওটা তো হিসেবের মধ্যে চলে আসবে। তো হিসেবের মধ্যে যে আসবে, মনে থাকা করে ফেললে টোটাল হিসাবটা একসাথে চলে আসে।
আর যদি কোনো আপনি আলাদা আলাদা মাসালা করেন তাও হয়, তখন একটু কষ্টটা একটু বেড়ে যায় আর কি। উস্তাদ জি, আরেকটা প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে, এখানে যে সম্পত্তিটা ভাগ করা হচ্ছে, এই সম্পত্তিটা প্রথম মাইয়াতে, আমি যতটুকু বুঝলাম। জি তো এক্ষেত্রে আরো ওয়ারিশ যাদের নাম উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় তৃতীয় মাইয়াতের যে বাকি সম্পত্তি আছে, ওই সম্পত্তির জন্য জি কি ভিন্নভাবে আবার মাসালা করতে হবে? না, ভিন্নভাবে বলতে মনে করেন এটা তো একটা আমরা একটা হিসাব করলাম কে কত অংশ পায়, কেমন, জি কে জি কত টাকা পাইছে এটা এখানে আসে নাই, এখানে আসছে কে কত অংশ পেয়েছে। তো কার কত টাকা পাবে বা কত জমি পাবে, এটার জন্য আলাদা একটা হিসাব আছে, সেটা হলো সম্পত্তিটা নিয়ে আসা। মনে করেন 10 লক্ষ টাকার সম্পত্তি আছে, এরপরে জি 10 ভরি স্বর্ণ আছে, হ্যাঁ, জি বা এক 1 একর জমি আছে, তখন জি। ওগুলো নিয়ে আসলে এই অংশ অনুপাতে এগুলো ভাগ হয়ে যাবে, বুঝছেন নি? আচ্ছা, তাহলে এই দ্বিতীয় মাইয়াত তৃতীয় মাইয়াত তারা তাদের উপরের স্তর থেকে যে সম্পত্তি পাবে, সেই সম্পত্তির সাথে তাদের বাকি সম্পত্তি মিলিয়ে এখানে মুনাফাকার আওতায় এনে বন্টন করা হবে। হ্যাঁ, এটা বন্টন এসে যাবে, জি। ওস্তাদ, যে উপরের কোটেশন গুলো মাসালার পরে আউল, আউলের পরে কোটেশনটার মূল রূপ, কোনটা আবার বলেন? আউলের তাস- পরে তাসহি, তাসফি তাসহিটা 30 হলো কিভাবে? ও, ওই যে 2 এর গুণ। 8 এর উপর 2, জি এই 2 দ্বারা প্রথম কোণ। ওয়ারিসের সিয়ামকে গুণ করলাম এবং জি প্রথম মাসলাকে গুণ করলাম, এটা আর কি। জি বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। উস্তাদ জি, এই ধরনের মাসালা মনে হয় আরেকটা অঙ্ক করলে মনে হয় ভালো হতো, হ্যাঁ, করবো, আরো করবো। এ, ক্লিয়ার হয়ে যেত। আজকে তো মনে হয় করার সময় হবে না, এই জন্য জি করে জি খোলাখুলি আলোচনা করে ফেলি, কার কোথায় গ্যাপ আছে ও গ্যাপটা আলোচনা করি। ইনশাল্লাহ আরো 2 দিন সময় আছে তো, আমরা মনে হচ্ছে আরো করবো, অসুবিধা নেই, ঠিক আছে। এখন আজকে উন্মুক্ত ছেড়ে দিলাম, কার কোথায় বুঝতে অসুবিধা একটু বলেন, তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে। আর মোনাজাত করতে পারা মানে কি, মনে করেন তার ফারায়েজের সকল কিছু তার মধ্যে চলে আসছে, আলহামদুলিল্লাহ, কেমন। জি জি। এজন্য ফারায়েজ ধরে রাখার জন্য কমপক্ষে প্রতি সপ্তাহে একটা করে মোনাজাত করা দরকার, কথা বুঝছেন কি? জি ওস্তাদ তখন জি। আপনি ফারায়েজ ধরে রাখতে পারবেন না। কারণ হলো ফারায়েজ তো আমাদের দৈনন্দিন জীবনের হিসাবের সাথে কমে মেলে। এ, তো নামাজ রোজা নামাজ বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো তো আমার দৈনন্দিন আসে, কিন্তু ফারায়েজের বিষয়টা তো এগুলো দৈনন্দিন আসে না। এই জন্য এগুলো নিজে ইচ্ছে করে এগুলো চর্চা রাখতে হবে। এক ভাই কি প্রশ্ন করেছেন জানি, দেখি মোনাজাতের নিয়মটা আবার বললে ভালো হতো। মোনাজাতের নিয়মটা হলো, মনে করেন প্রথমত আপনি মাসালা করবেন, প্রথম আমরা যেভাবে মাসালা করছি আসাবার মধ্যে, রদের মধ্যে, তাসির মধ্যে, আওলের মধ্যে, ওই অনুযায়ী আমরা মাসালা করবো। মাসালা করার পরে তখন দেখবো যে দ্বিতীয় মাইয়িত কে, প্রথমত প্রথম মাইয়িতের নাম লিখবো। আচ্ছা, সামারি করবো আরো পরে, আজকে মোনাজাতের নিয়মটা আগে বলি। প্রথমত আমরা প্রথম ওয়ারিসের মাইয়িতের মাসালা করব, করার পরে তাদের অংশগুলো দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর দেখবো এই ওয়ারিসদের মধ্যে কে মারা গেছে তাকে শনাক্ত করা, তাকে শনাক্ত করে তার সম্পত্তি কত, এটা দ্বিতীয় মাসালার উপরে লিখে রাখা। মাহফিল ইয়াদ এই কথা লিখে, অথবা বাংলাতে লিখলে হবে হাতে আছে এই কথা বলে, দ্বিতীয় মাইয়িতের যে অংশটা আছে তা লিখে রাখা। এরপরে
দ্বিতীয় মাইয়াতের ওয়ারিস কারা কারা আছে তাদেরকে লেখা, তাদের নাম দেওয়া। নাম না দিলে এলোমেলো হয়ে যাবে, কেমন নাম দিতে হবে। আমি এখানে সংক্ষেপে নাম দিছি আর কি, সময় বাঁচানো, জায়গা বাঁচানোর জন্য। আচ্ছা, তো এখন তাদের নাম দিয়া এখানে আমরা নিয়ম মোতাবেক মাসালা করব। মাসালা করার যখন শেষ হবে, এরপরে আমরা দেখব দ্বিতীয় মাসালার মধ্যে আসলে মাসালা কত এবং দ্বিতীয় মাসালার মধ্যে মাহফিলিয়াত কত। এই দুইটা সংখ্যার মধ্যে নিসবত খুঁজ করব। নিসবত কত হয়, নিসবতের তামাসুল হলে কোনো কাজ নাই, নিসবতের তাবাইন হলেও ভাগ করার কাজ নাই, ডাইরেক্ট গুণ। আর নিসবতের তাওয়াফুক অথবা তাদাখুল হইলে আমরা ভাগফল বের করে উফুক লিখব। উফুক করার পরে অথবা তাবাইন হইলে উফুক করার পরে আমরা মাসালার উফুক দ্বারা উপরের যে ওয়ারিসদের অংশ আছে এই অংশগুলো গুণ করব মাইয়েতের অংশ বাদ দিয়ে। এরপরে প্রথম মাসালার কে গুণ করব, এটা হলো মাসালার উফুক দ্বারা। এরপরে হাতে আসের উফুক যদি থাকে, হাতে আসের উফুক দ্বারা বা মাহফিলিয়াদের উফুক দ্বারা মাহফিলিয়াদের নিচের লাইনে যারা আছে ওয়ারিস তাদের অংশগুলো গুণ করতে হবে। এটা হলো উফুক থাকলে। আর যদি কোনো উফুক না থাকে, তাবায়ুন হয়, তাহলে ডাইরেক্ট অ্যাকশন, মাহফিলিয়ার দ্বারা নিচের অংশগুলো গুণ এবং মাসালার দ্বারা উপরের অংশগুলা এবং প্রথম আসল মাসালাকে গুণ করতে হবে। গুণ করার পরে এরপরে যে কোনো তৃতীয় কোনো মাইয়েত আবার মারা যায়, ব্যক্তি মারা যায় ওয়ারিস, তখনও দ্বিতীয় প্রকার দ্বিতীয় লাইনের মতো আমরা এভাবে তৃতীয় লাইনে একটা মাসালা করব। হ্যাঁ, যিনি মারা গেছেন তার অংশ নিয়ে আসবো এবং তার অংশের নিচে মাইয়েত অথবা মাইয়েতে লিখে রাখবো। লিখে রাখার পরে আমরা মাসালা করে এরপরে আমরা মাসালার উফুক এবং মাহফিলিয়াদের উফুক বের করব। মাসালার উফুক পাওয়া গেলে এই মাসালার উফুক দ্বারা দ্বিতীয় মাসালা এবং প্রথম মাসালার যে ওয়ারিস আছে তাদের অংশগুলোকে গুণ করব। মাইয়েতের অংশকে গুণ করা যাবে না। এবং প্রথম লাইনের আসলে মাসালার মধ্যে যা পাওয়া গেছে তাসি বা আউল এটাকে গুণ করব। এরপরে মাহফিলিয়াদের উফুক দ্বারা অথবা তাবাইন হলে মাহফিলিয়াত দ্বারা তার নিচের অংশগুলো গুণ করব। গুণ করার পরে আরো থাকলে আরো করা যায়। এরপরে আমরা প্রত্যেক ওয়ারিসের নাম লিখব যারা জীবিত আছে এবং তাদের অংশগুলোকে সামনে লিখে নিয়ে আসবো। কোন ব্যক্তি একাধিক জায়গায় মালিক হলে, একাধিক লাইনে মালিক হলে নাম একবারে লেখা হবে, অংশগুলা চলে আসবে একসাথে। এরপরে আমরা এটাকে যোগফল বের করে আমরা কাজ সম্পন্ন করব। তো মোটামুটি বুঝতে পারছেন মুনাফা কিভাবে করতে হয়। আর আপনাদের শীটে বাংলাতে দেওয়া আছে কেমনে মুনাফা করতে হয়, কেমন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? বাপরে, এক ভাই এত বড় প্রশ্ন লিখছেন, কখন লিখছেন জানি না। আচ্ছা, আমি দেখতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন। এক ভাই লিখেছেন, আমার বাবারা 3 জন ভাই, দাদার সম্পদ ভাগ হয়নি। এখন যদি আমার বাবার ভাইদের কেউ একজন মারা যায়, তাহলে আমরা প্রথমে বাপ চাচাদের জন্য ভাগ করে 3 ঘরের চাচাতো ভাইদেরকে তাদের বাবার সম্পদ বুঝিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তারপর চাচাতো ভাইরা নিজেদের ভাই বোনের মাঝে ভাগ করে নিল। এইভাবেই তো শুদ্ধ হবে নাকি জানতে চাই? না, হ্যাঁ, এভাবেই হবে। প্রথমত দাদার অংশগুলা আপনার বাপ এবং চাচারা পেয়ে যাবে। পাওয়ার পরে সম্পত্তিগুলা এখন সেপারেট হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকের অংশ তার এই মানে আপনার বাবারটা আপনারা পাচ্ছেন, আপনার চাচারটা আপনার স্বাস্থ্য বাইরে পাচ্ছেন, এভাবে পাবেন। হ্যাঁ, ও আর শুদ্ধ হলে এটা তো মোনাসাকা থেকে অনেক বেশি সহজ মনে হয়। হ্যাঁ, সহজ তো। এখানে মাইয়ের তো হ্যাঁ মোনাসাকা থেকে সহজ, ঠিক আছে। আলাদা আলাদা করলেন, মোনাসাকাও জটিল না। হয়তো আজকে কঠিন মনে হচ্ছে আর কি। মোনাসাকা হলে কি একসাথে 4-5 জন মাইয়েতের হিসেবে একসাথে চলে আসে। আর ও করতে গেলে সবগুলো আলাদা আলাদা করা লাগে, অসুবিধা নাই।
আপনার সম্পত্তি ভাগ করা দরকার। আলাদা করলে কোনো অসুবিধা নাই, মুনাসাকাই করতে হবে, ব্যাপারটা এটা না। মূল হলো মাসালা করা, মুনাসাকা করা কোনো মূল না। কেমন? আসসালামু আচ্ছা ঠিক আলাইকুম। আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ জি, আমি তো দলিলের মধ্যে দেখছি যে অধিকাংশ সময় যে আপনি যে সিস্টেমটা বলছেন মুনাসাকা, ওই সিস্টেমে থাকে অধিকাংশ সময়। দেখা গেছে আলাদা ভাগ করা থাকে না। না, আলাদা থাকলে এটাকে মুনাসাকা বলে না, বুঝছেন নি? আমি এভাবেই দেখছি যে আপনি যেভাবে অঙ্ক করা যায় অনেক সময় সম্পত্তি এভাবেই থাকে, যে এভাবে দলিলের মধ্যে পাওয়া যায়। এইভাবে নাকি? জি জি, মানে একসাথে করা যায়। আচ্ছা হ্যাঁ, একসাথে করলে তো সব একসাথে চলে আসলো। আর একসাথে করলে যে না করলে যে হবে না, ব্যাপারটা এটা না। যেকোনো আলাদা আলাদা করে আলাদা আলাদা দেওয়া সম্ভব হয়, সম্ভব হবে, অসুবিধা নাই, কোনো অসুবিধা না, করা যাবে। কেমন? জি তো যে আজকের পড়ার সাথে সম্পর্কিত একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে প্রথম যে মাইয়াত, জি মাইয়াতের ওখানে মাইয়াতের উপরে যে মাসলাক, টোটাল যেটা মাজমা যেটা হয়েছে, এটা হচ্ছে আপনার 90 ভাগ হলো সবার অংশ মিলে। জি যখন সেক্ষেত্রে যদি ধরে নিলাম যে প্রথম মাইয়াতে 90,000 টাকার সম্পদ আছে, জি তো প্রত্যেকের অংশ অনুযায়ী সম্পদ দেওয়া হবে। এখন 90টা প্রথম মাইয়াতে সম্পদ না, ঠিক আছে নি? এখানে মাইয়াত জি, কয়জন? মাইয়াত 3 জন। 3 মাইয়াতের সমষ্টি হলো 90। কেমন? এখানে জি এক মাইয়াত না। কেমন? জি এখন মনে করেন, আপনাকে বলি, এখানে ওয়ারিস যারা জীবিত আছে, যেমন মনে করেন এখানে স্ত্রী জীবিত আছে, জি তা এখন সে সম্পত্তি কতটুকু পাবে? সে পাবে 18 অংশ, 90-এর 18 অংশ পাবে। জি এখন মনে করেন এখানে যে বোন আছে, ওই যে এ, সি আপন বোন, মানে জি এদের খাতা আর কি, সেভাবে 90-এর 5 অংশ এখানে জি মাইয়াতের মোট অংশ এখানে দেওয়া হয়েছে। তো আমরা টাকা বা জমি কিভাবে ভাগ করব, সূত্র দেওয়া আছে একদম শীটের শেষ দিকে। কালকে ইনশাল্লাহ দেখাই দিব যে কিভাবে আমরা এগুলা জমির দিকে যাব আর কি। কথা বলছেন নি? জি। আচ্ছা ওস্তাদ জি, আরেকটা প্রশ্ন। সম্পদ যদি একাধিক ধরনের হয়, নগদ টাকা, স্বর্ণরূপা এবং আহ, জায়গা জমি, বাড়ি গাড়ি সবকিছু, এগুলোর বন্টন কি সবগুলোর পৃথক পৃথক করতে হয় কি? তো পৃথক পৃথক করলে ভালো, আর একসাথ করলে অসুবিধা নাই। একসাথ করে আপনি মোট নিয়ে আসলেন, মনে করেন স্বর্ণ 10 ভরি, জি জমি ইয়া, এগুলা আলাদা হিসাব করি। প্রথমে আলাদা হিসাব করা ভালো, করার পরে এরপরে সমন্বয় করা যায়। কে কোন দিকে যাবে, কেউ স্বর্ণের দিকে স্বর্ণ নিচ্ছে, কেউ জমি নিচ্ছে, কেউ বাড়ি নিচ্ছে, কেউ গাড়ি নিচ্ছে। হ্যাঁ, প্রথমে সবার অংশই চলে আসবে যে কে কতটুকু পাচ্ছে। এরপরে আপোষ মীমাংসার মাধ্যমে এটা বন্টন করলে ভালো আর কি। আর সব একসাথে করে ফেললে সেটা করা যায়। তখন আগে সম্পত্তি গুলার দাম ধরতে হবে আর কি, দাম ধরার পরে জি। তখন মোট করতে হবে আর কি। জায়গা জমির ভাগটা কি অংশ পরিমাণে নাকি জায়গার দামের দাম দাম অনুযায়ী ভাগ করা হয়? জায়গা তো আবার ইয়ে আছে, আহ, দাম কম জায়গা বেশি অনুপাতে। আছে। জি জি, হ্যাঁ, সেটা। এই এটা ওই প্রত্যেক অংশের প্রত্যেক খণ্ডের মধ্যে প্রত্যেকে মালিক, কিন্তু কথা বুঝছেন? জি মনে করেন মৃত ব্যক্তির 5 জায়গায় জমি আছে, তো জি 5 খণ্ডের মধ্যেই প্রত্যেক ওয়ারিশ অংশীদার। আপনি জি একজন ওয়ারিশকে 5 জায়গা দিয়ে দিলেন, কোন কোন জায়গার দাম কম, কোন জায়গায় বেশি, এটা জি কিন্তু শরীয়ত না। শরীয়ত হলো প্রত্যেকে প্রত্যেক খণ্ডের মধ্যে মালিক। তো জি। সমন্বয় করতে পরে যে কে কোন অংশে নিবে, এইভাবে করতে হবে। মূল এখন বিষয় হলো জায়গার দাম পরিমাণ কম, আর কি। ওস্তাদ যে জায়গার দাম কম বেশি হওয়ার অনুপাতে যদি জমির অংশে কেউ কম বেশি করে, কোনো জায়গার দাম বেশি দেখে তাকে ওই জায়গা থেকে অল্প দেওয়া হইলো, আবার আরেকজনের ভাগের জমির দাম কম দেখে তাকে একটু জমি বাড়াই দেওয়া হইলো, এগুলোতে কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, তো প্রথমত প্রত্যেক জমির মধ্যে সবার অংশ চলে আসবে। কেমন? মনে জি করেন 5 দাগে 25
শতক জায়গা আছে। তো এখন প্রত্যেকেই 5 দাগে অংশীদার হইলো। এখন তাহলে প্রত্যেকে অংশীদার হইলো, কিন্তু সব দাগের দাম তো সমান নয়। এখন জি প্রথমে মালিকানা সাব্যস্ত করতে হবে প্রত্যেক দাগে দাগে, করার পরে নিজেরা সমন্বয় করবে, আমাকে আমি এই অংশ নিতে চাই। এখন অন্যরা বলবে এখানেও দাম বেশি, ওখানে দাম কম, তখন তারা নিজেরা সমন্বয় করবে। এই সমন্বয় কোনো অসুবিধা নাই, ঠিক আছে নি? জি ওস্তাদ, কারণ জাযাকাল্লাহ। তারা তো প্রত্যেকে মালিক, মানে দামি জায়গার মধ্যেও মালিক, কম দামি জায়গার মধ্যেও মালিক। ঠিক আছে। ওস্তাদ জি, মোনাসাকার এই যে অঙ্কটা করলেন, এই অঙ্কটাতে আজকে তো অনেক লেট হয়ে গেল। প্রত্যেক প্রত্যেক মাইয়াতের যে টোটাল সম্পত্তি, একটা সম্পত্তি উল্লেখ করে যদি ভাগটা দেখানো যাইতো তাইলে মনে হয় মোনাসাকাটা বোঝাটা একটু সহজ হতো। হ্যাঁ, এটা দেখানো যায়, অসুবিধা নেই। মনে করেন এখানে টোটাল সম্পত্তি হলো মনে করেন 20 লাখ টাকা। তো এখন এটা আপনি কয়জন হবে? এখানে যারা আছে, এ, তিন মাই দুই, মানে মাইয়ের দুইজন আর কি, এক মাইয়ের, হ্যাঁ মাইয়ের কজন, 3 জন। এই তিনজন। 3 মাইয়ের সম্পত্তি হলো 20 লাখ টাকা। এই বিশ জি। লাখ টাকার মালিক সকল ওয়ারি যারা আছে তারা, ঠিক আছে নি? এখানে তিন মাইয়াতের সম্পদ একসাথে করে ভাগ করা হবে। জি জি, হ্যাঁ হ্যাঁ। ওস্তাদ জি, সেক্ষেত্রে যে মাইয়া যারা নিচে আছে তাদের যদি সম্পদ কম বেশি থাকে, কারো সম্পদ কম কারো বেশি থাকে, তখন তো দেখা যাবে একজনের সম্পদ আরেকজনের ভাগে চলে যাচ্ছে, এরকম হবে কিনা? না, এটা যাবে না, যাবে না, বুঝছেন নি? জি এটা যাবে না, যার যে অংশ তাই পাবে। আপনি যদি না প্রমাণ করার জন্য, বোঝার জন্য আলাদা করেন, তাও দেখবেন যে না, সম্পত্তি ওইটাই থাকতেছে। এ, কেউ কার থেকে ইয়ে হচ্ছে না, কেউ বেশি নিয়ে যাচ্ছে না। এই যে মনে আসসালামু করেন আলাইকুম। এই বোন, এ শুধু এক জায়গার অংশীদার, 5 পাইছে। আর জি এদিকে দেখেন, এ কন্যা, এখানে কন্যা, এখানে বোন, এখানে বোন, সে 3 জায়গার অংশীদার। 3 জায়গার সম্পত্তি তো করে সে অনেক সম্পত্তি পাইছে, ঠিক না? জি কারণ সে 3 মাইয়ের থেকে সম্পত্তি পেয়েছে, আর এ পেয়েছে 1 মাইয়ের থেকে, এজন্য তার সম্পত্তি কম। জি ওস্তাদ জি, এখন বিষয়টা ক্লিয়ার হলো। জাযাকাল্লাহ। এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ওই যে সম্পদের জন্য অর্থাৎ একটা জায়গায় যদি হয় তাহলে আরেকজন নেটওয়ার্ক ক্লিয়ার নাই, কথা আসতেছে না ভাই। আসসালামু আলাইকুম, এখন শুনছেন হুজুর? উস্তাদ জি, জি বলছিলাম কিছুক্ষণ আগে সম্পদের একটা সমন্বয়ের কথা বলেছিলেন যে একজনের যে একটু কম দামি হয় আরেকজনেরটা যদি বেশি হয় তাহলে যে যারটা কম দামি সে একটু বেশি নিবে, যাতে যে বেশি দামিটা নিয়েছে তার সাথে সমন্বয় হয়। তো এক্ষেত্রে এটা কি জিন্স মাল কদরের ভিত্তিতে এটা শুধু হয়ে যায় না? কোনটা আবার বলেন, সেটা কিসের ভিত্তিতে? জিন্স মাল কদর আমাদের হানাফি মাযহাব অনুযায়ী তো শূন্য, জিন্স মাল কদর কে ধরা হয়েছে জিন্স। তো এক্ষেত্রে এটা শুধু হয়ে যায় না যদি যে ওটার দাম কমের জন্য ভাই বেশি দামেরটা নিয়েছে, হ্যাঁ, এখন আমি হ্যাঁ, ওটা থেকে বাঁচার জন্য, ঠিক আছে, কদর মাল জিন্স যেটা, ওজন মাল জিন্স, এই আর সেটাকে বাঁচার জন্য ওই যে জমির দাম ধরা হবে, ঠিক আছে নি? জমির দাম মনে করেন যে জায়গার দাম বেশি, হ্যাঁ, যে জায়গার দাম বেশি ওই জায়গার রেট ধরা হবে, আর যে জায়গার দাম কম সেই জায়গার রেট ধরা হবে। রেট ধরে তখন ওটা সমন্বয় করা হবে। ডাইরেক্ট জমি টু জমি লেনদেন না করে, ওই, যেহেতু মূল প্রবলেমটা হলো দাম নিয়ে, এজন্য দাম ধরা হবে। দাম ধরার পরে তখন সমন্বয় করবে, আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে কিনা? জি, তারা তো সম্পদ বেচা কিনা করতেছে না, তারা তো সম্পদ নিজেদের মধ্যে আদান প্রদান করতেছে গিফটের মতো কিছুটা, বা সম্পত্তি তো এখনো এখন ভাগ হয়ই ইসলাম নাই, তো, তারা ইসলাম মূলত ভাগ বলতেছে, করতেছে।
প্রত্যেক জায়গায় প্রত্যেক হকদার, এটা তো ইসলাম বলে জি দিছে কেমন। এখন জি তারা নিজেদের সুবিধার জন্য একজন এক দাগে নিচ্ছে তাদের সুবিধার জন্য, তাই তারা এটা সমন্বয় করবে না। জি, বলতেছি সেক্ষেত্রে তো সুদ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে তো লেনদেন হচ্ছে না, বেচাকেনা হচ্ছে না। সুদের ব্যাপারটা তো লেনদেন বেচাকেনার ক্ষেত্রে। এখানে তো জমি ভাগ করতেছে, আমি আপনাকে দিচ্ছি, সে মানে নিজেদের মধ্যে আপোষ হচ্ছে, এখানে তো এটা বেচাকেনা নাই। অবশ্য হচ্ছে সবাই তো এখানে কেউ কম বেশি নিচ্ছে না, দাম যেহেতু কম বেশি এখন সবাই এখানে অংশীদার আছে, এজন্য প্রয়োজনের সুবিধার্থে প্রত্যেকের সেপারেটের সুবিধার্থে কেউ এই দাগে নিচ্ছে কেউ অন্য দাগে নিচ্ছে। এখন দাম যদি জি জি সমান হইতো তাহলে তো আর এরকম ঝামেলা হইতো না। তো এই ঝামেলা মিট করার জন্য জি বোঝাইতে হবে আর কি কেমন। জি, তাহলে তো হুজুর এখানে সুদ হওয়ার কোনো কথা নাই, ঠিক না হুজুর? না, সুদ হবে কেন, সুদ হবে না এখানে। জি জি, সেটাই। আর ওই আগামী 2 দিন ওই আজকে আর এসার জামাত 8:30 নিয়ে নিয়েছে, একদিন 8:30 ছিল। তো 8:30 হলে আর 9টা ক্লাস করা কঠিন হবে। আমি ওই মোহতামিম সাহেবের সাথে আলাপ করবো। তো একটু সম্ভাব্য একটা হিসাব রাখেন, আগামী 2 দিন আল্লাহ চাই তো হয়তো 9:15 ক্লাস শুরু করা লাগবে আর কি কেমন। 2 দিনের জি জন্য একটু কষ্ট আর কি। জি, আপনাদের আপনাদের ওদিকে জামাত কয়টায়? কোথাও কোথাও 8:30, কোথাও 8:30 এরকম। ওই গাজীপুর 8:30 ছিল 8:30। এখানে আমাদের এখানে। আজকে ঘোষণা দিয়েছে 8:30 থেকে। তো এই জন্য আর কি আগামী 2 দিন 9:30 ক্লাস করতে হবে আর কি। তারপর আমি মতন সাথে আলাপ করবো। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে বিদায় নাকি। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম 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 আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।